আসসালামু আলাইকুম। জাবির ইবনে হায়ান। জাবির ইবনে হায়ানের পূর্ব নাম হলো আবু আবদুল্লাহ জাবির ইবনে হায়ান। তিনি আবু মুসা জাবির ইবনে হায়ান নামেও পরিচিত। কেউ কেউ তাকে আল হাররানি এবং সুফি নামেও অভিহিত করেন। ইউরোপীয় পণ্ডিতগণ তার নামকে বিকৃত করে জিবার লিপিবদ্ধ করেছে। তিনি কবে জন্মগ্রহণ করেন তা সঠিকভাবে নির্ণয় করা যায় না। যতদূর জানা যায় তিনি 722 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে হায়ান। আরবের দক্ষিণ অংশে জাবিরের পূর্বে পুরুষগণ বাস করতেন। তারা ছিলেন আজাদ বংশীয়। স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়রা বিশেষভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে জাবিরের পিতা হায়ান পূর্ব বাসস্থান ত্যাগ করে কুফায় গিয়ে বসবাস শুরু করেন। তিনি ছিলেন চিকিৎসক ও ঔষধ বিক্রেতা। জানা যায় উমাইয়া বংশের খলিফাগণের নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের দরুন হায়ান উমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন। সেহেতু তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ও ষড়যন্ত্র করবার জন্য আব্বাসীয়দের দূত হিসেবে কুফা ত্যাগ করে তুষ নগরে গমন করেন। এই তুষ নগরেই জাবিরের জন্ম হয়। হায়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই তৎকালীন খলিফার দৃষ্টিগোচর হয়। খলিফা তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেন এবং হায়ানের পরিজনদের পুনরায় দক্ষিণ আরবে প্রেরণ করেন। দক্ষিণ আরবে জাবির ইবনে হায়ান শিক্ষালাভ করেন। শিক্ষালাভের প্রতি ছিল পরমাগ্রহ। যে কোনো বিষয় বই পেলেই তিনি তা পড়ে শেষ করে ফেলতেন এবং তার উপর গবেষণা চালাতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এখানে গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী বলে খ্যাত হয়ে ওঠেন। শিক্ষা সমাপ্তির পর জাবির ইবনে হায়ান পিতার কর্মসংস্থান কুফা নগরীতে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি প্রথমে চিকিৎসা ব্যবসা আরম্ভ করেন এবং সেই সূত্রেই তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন। কারো কারো মতে জাবির ইবনে হায়ান খলিফা খালিদ বিন ইয়াজিদের নিকট রসায়নবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন, কিন্তু এ কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। কারণ জাবির ইবনে হায়ানের কার্যাবলীর সময়কাল ছিল খলিফা হারুন আর রশিদের রাজত্বকালে, অথচ খলিফা খালিদ বিন ইয়াজিদ হারুন আর রশিদের বহু পূর্বে ইন্তিকাল করেন। যতদূর জানা যায় জাবির ছিলেন ইমাম জাফর সাদিকেরই শিষ্য। খুব অল্প সময়ের মধ্যেই রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ সময় ছিল আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজত্বকাল, কিন্তু খলিফা হারুন আর রশিদের সাথে তার তেমন কোনো পরিচয় ও সাক্ষাৎ হয়নি। কিন্তু খলিফার বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। ইমাম জাফর সাদিকে জাবিরকে বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একবার ইয়াহিয়া বিন খালিদ নামক জৈনক বার্মাক মন্ত্রীর এক প্রিয় সুন্দরী দাসী মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। তৎকালীন দেশের সুপ্রসিদ্ধ চিকিৎসকগণ তার চিকিৎসা করতে ব্যর্থ হন। এ সময় মন্ত্রী প্রাসাদে চিকিৎসার জন্য ডাক পড়ে জাবির ইবনে হায়ানের। জাবির মাত্র কয়েকদিনের চিকিৎসার মাধ্যমেই তাকে সুস্থ করে তোলেন। এতে ইয়াহিয়া বিন খালিদ খুব সন্তুষ্ট হন এবং জাবিরের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর মধ্যস্থতায় তিনি রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা লাভ করেন। এর ফলে তিনি রসায়ন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক গবেষণা করার সুযোগ পান। মন্ত্রী ইয়াহিয়া এবং তার পুত্র জাবিরের নিকট রসায়ন বিজ্ঞান শিক্ষা শুরু করেন। তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসাবে পরিচিত হন। জাবির ইবনে হায়ান প্রতিটি বিষয়ে যুক্তির সাথে বুঝবার এবং অনুধাবন করার চেষ্টা করেছেন। আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি কোনো কাজে অগ্রসর হননি। তিনি সর্বদা হাতে কলমে কাজ করতেন। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করে তার ফলাফল রেখে রাখতেন। তিনি তার কিতাবুত তাজে পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, রাসায়নিকের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ হলো হাতে কলমে পরীক্ষা চালানো। যে হাতে কলমে কিংবা পরীক্ষামূলক কাজ করে না, তার পক্ষে সামান্যতম পারদর্শিতা লাভ করাও সম্ভবপর নয়। জাবির তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছেন। কিতাবুল খাওয়াসের ঘটনাবলী থেকে বোঝা যায় যে 8ম শতাব্দীর শেষ দিকে বাগদাদেই তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা চালিয়েছিলেন। বাগদাদেই তার রসায়নের স্থাপিত ছিল। উল্লেখ্য, জাবিরের মৃত্যুর 100 বছর পরে কুফায় অবস্থিত দামাস্কাস গেটের নিকট রাস্তা নতুন করে তৈরি করতে কতগুলো ঘর ভেঙে ফেলার সময় একটি করে 200 পাউন্ডের একটি সোনার থাল ও একটি খল পাওয়া যায়। ফিওরিস্তার মতে এটি ছিল জাবিরের বাসস্থান ও ল্যাবরেটরি। ঐতিহাসিক হিট্টি ও ঘটনার সত্যতা স্বীকার করেন। জাবির ইবনে হায়ানের অবদান মৌলিক। তিনি বস্তু জগৎকে প্রধানত 3 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ স্পিরিট, দ্বিতীয় ভাগ ধাতু এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থ। তার আবিষ্কারের উপর নির্ভর করেই পরবর্তীতে বিজ্ঞানীরা বস্তু জগৎকে 3টি ভাগে ভাগ করেন, যথা বাষ্পীয় পদার্থ ও পদার্থ বহির্ভূত। জাবির এমন সব বস্তু বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পায়িত হয়। এ পর্যায়ে রয়েছে কর্পূর, আর্সেনিক ও অ্যামোনিয়া ক্লোরাইড। তিনি দেখান কিছু মিশ্র ও যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চূর্ণে পরিণত করা যায়।
নির্ভেজাল বস্তুর বিষয়ে তিনি তুলে ধরেন সোনা, রূপা, তামা, লোহা, দস্তা প্রভৃতি। জাবির ইবনে হায়ানি সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন। সালফিউরিক অ্যাসিড ও তারই আবিষ্কার। তিনি কিতাবুত ইস্তিসমাস ও নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেন। সাইট্রিক অ্যাসিড স্বর্ণ গলানোর ফর্মুলা তিনিই প্রথম আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড স্বর্ণ গলনের পদার্থের নাম যে অ্যাকোয়ারিজিয়া, এই নামটি তারই প্রদত্ত। জাবির ইবনে হায়ানি নানাভাবে তার রাসায়নিক বিশ্লেষণ বা সংশ্লেষণ, নামকরণ, সংজ্ঞা উল্লেখ করেছেন। পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবন, দ্রবণ, ক্লাসন, বশীকরণ, গলন, বাষ্পীভবন ইত্যাদি রাসায়নিক সংশ্লেষণ ও অনুশীলন গবেষণার কি কি রূপান্তর হয় এবং তার ফল কি, তিনি তাও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি চামড়া ও কাপড়ের রং করা প্রণালী, ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি, লোহা, ওয়াটার গ্রুপ, কাপড় বার্নিশ করার উপায়, সোনার জলে প্রস্তুতে নাম লেখার জন্য লৌহের ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন। জাবির ইবনে হায়ান স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে পারতেন, কিন্তু তিনি স্বর্ণ কিংবা পরশ পাথরের লোভী ছিলেন না। ধন সম্পদের লোভ লালসা তাকে সভ্যতা ও উন্নয়নের গবেষণার আদর্শ থেকে বিন্দুমাত্র পদলঙ্ঘন ঘটাতে পারেনি। দুর্দান্ত সাহসী জাবির ইবনে হায়ান স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে গিয়ে আজীবন যেখানেই গিয়েছেন দুর্যোগ, দুশ্চিন্তা ও মৃত্যুর সাথে লড়াই করে সুখ শান্তির মুখ দেখতে পারেননি। জাবিরের মতে সোনা, রূপা, লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে কোনো ধাতুরই মৌলিকতা নেই। অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকে পদ্ধতিতে অর্থাৎ নিগারের সঙ্গে মিশিয়ে স্বর্ণ বিশুদ্ধ করার পদ্ধতি তিনি আবিষ্কার করেন। জাবির অ্যাপোলিয়ানের আধ্যাত্মিকতাবাদ, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, পিথাগোরাস, ডেমোক্রিটাস প্রমুখ গ্রন্থের সঙ্গে পরিচিত এবং গ্রিক ভাষায় সুপণ্ডিত ছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি 2000-এরও বেশি গ্রন্থ রচনা করেন, তবে তার অধিকাংশই গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। তিনি বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছেন তার ফলাফলই ছিল গ্রন্থের বিষয়ভুক্ত। বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থগুলির মধ্যে রসায়ন 267টি, যুদ্ধাস্ত্রটি 300টি, চিকিৎসা 500টি, দর্শনে 300টি, কিতাবুত তাকদির 300টি, জ্যোতির্বিজ্ঞান 300 পৃষ্ঠার, একটি দার্শনিক যুক্তি খণ্ড 65টির লোকযোগ্য। এসব গ্রন্থ সংখ্যায় অধিক হলেও পৃষ্ঠা সংখ্যায় ছিল কম। বিশ্ববিখ্যাত এই মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যতদূর জানা যায় তিনি 803 খ্রিস্টাব্দে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু তা বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বর্তমান প্রজন্মের অনেকেই তার নাম জানে না, অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরেই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠান। বর্তমান সময়ে আমরা যারা আছি তারা অধিকাংশই শুধু আমাদের মুসলিম বিজ্ঞানী বাদেই অনেক বিজ্ঞানীদেরকে চিনি, কিন্তু মুসলিম যে সকল বিজ্ঞানী আছে তাদেরকে আমরা দুর্ভাগ্যবশত অনেককেই চিনি না। তো মুসলিম বিজ্ঞানী সম্পর্কে জানানোর জন্য আজকের এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। এই জাবির ইবনে হায়ানের গল্পটি আপনাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী বই থেকে পড়ে শোনালাম। ইনশাল্লাহ আশা করি এখান থেকে অনেক কিছুই আপনার কাজে লাগবে এবং তার আদর্শে আপনি কিছুটা হলেও আদর্শিত হতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।